আজ আপনি শুনবেন স্যার আর্থার কোনান ডয়েলের শার্লক হোমসের কাহিনী দি অ্যাডভেঞ্চার অফ দ্য চার্লস অগাস্টাস মিলভারটন, only on Radio Milan 90.4 FM. Do like, share and subscribe our YouTube channel for more audio stories and press the bell icon for notification. আজকের গল্পে অভিনয় করেছেন দীপক, মো, অভিক এবং সায়ন। অনুবাদ এবং নাট্যরূপ দান চিন্ময়। পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন ডিভাইন কমেডি। সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। শুরু হচ্ছে স্যার আর্থার কোনান ডয়েলের শার্লক হোমসের কাহিনী দি অ্যাডভেঞ্চার অফ দ্য চার্লস অগাস্টাস মিলভারটন। আজ আমি যে ঘটনার কথা বলবো সেটা ঘটেছিল অনেক বছর আগে, তবুও বেশ সংকোচের সাথেই ঘটনাটা বলছি। যথেষ্ট বিবেচনা ও সংশোধনের সাথে হলেও সেই ঘটনাটা জনসাধারণের কাছে প্রকাশ করা ছিল একটা বেশ বিপজ্জনক ব্যাপার। কিন্তু বর্তমানে সেই কাহিনীর প্রধান নায়ক আমাদের আয়ত্তের বাইরে চলে গেছে এবং ঘটনাটাও মানুষের মনে ধীরে ধীরে ম্লান হয়ে গেছে। ঘটনাটা আমার বন্ধু শার্লক হোমস ও আমার জীবনের একটা অদ্ভুত অভিজ্ঞতার সাক্ষী। সত্যি অভিজ্ঞতার কিছু সূত্র পাওয়া যেতে পারে এমন কিছু নাম ও ঘটনা যদি আমি ভুলে গিয়ে থাকি, তাহলে আপনারা আমাকে ক্ষমা করবেন। প্রায়শই অভ্যেস মতো উদ্দেশ্যহীন সান্ধ্য ভ্রমণে বেরিয়েছিলাম শার্লক আর আমি। কুয়াশা ঘন হাড় কাঁপানো শীতের সন্ধ্যা। প্রায় 6টা নাগাদ ঘরে ফিরে শার্লক বাতিটা জ্বালাতেই আলো গিয়ে পড়ল টেবিলের উপর রাখা একটা ভিজিটিং কার্ডের উপর। একবার মাত্র চোখ বুলিয়ে নিয়ে কার্ডটাকে শার্লক একটা তিক্ত কণ্ঠে বিরক্তির স্বর প্রকাশ করে ফেলে দিল দূরে মেঝের উপর। কার্ডটা তুলে নিয়ে দেখলাম তাতে লেখা রয়েছে চার্লস অগাস্টাস মিলভারটন, অ্যাপল রোড টাওয়ার্স, হ্যামস্টেড, এজেন্ট। লোকটা কে? লন্ডনের একটা জঘন্যতম লোক, ওয়াটসন। আগুনের সামনে বসে পড়ে পা দুটো ছড়িয়ে দিয়ে জবাব দিল হোমস। কার্ডের পেছনে কিছু লেখা আছে নাকি? আমি কার্ডটা উল্টে ধরে পড়লাম। সন্ধে 6টায় আসছি, CAM। আসার সময় তো হয়ে গেল দেখছি। চিড়িয়াখানার সাপের খাঁচার সামনে চকচকে চোখ আর চ্যাপটা মুখের দিকে তাকালে গাটা কেমন শিরশির করে ওঠে না ওয়াটসন? আপাদমস্তক অপরিসীম ঘৃণায় রিড়ি করে ওঠে না? এই পেশায় এবং জীবনে এখনো পর্যন্ত প্রায় 50 জন খুনির সঙ্গে বুদ্ধির পাঞ্জা লড়েছি আমি, কিন্তু ওদের মধ্যে সবচেয়ে নৃশংস লোকটার নাম শুনলেও আমার এতটা ঘৃণা আর বিদ্বেষ জাগে না ওয়াটসন, যতটা এই লোকটার নাম শুনলে হয়। ও ছায়া মারানোরও প্রবৃত্তি আমার ছিল না। নেহাত পেশার খাতিরে ওর সঙ্গে সাক্ষাৎ না করে আমার উপায় নেই, কারণ সত্যি বলতে কি আমার আমন্ত্রণ রাখতেই ও আজ এখানে আসছে। এমন দিনও দেখা বাকি ছিল। কিন্তু লোকটাকে তা তো বললে না। বলছি ওয়াটসন, বলছি। দুনিয়ায় যত ব্ল্যাকমেলারদের নাম শুনেছ বা আমি শুনেছি, তাদের সম্রাট বলা যায় এই চার্লস অগাস্টাস মিলভারটনকে। যে পুরুষ এবং যে নারীর গোপন খবর আর সামাজিক মান সম্মান এই মিলভারটনের হাতের মুঠোয় এসে পড়ে, একমাত্র ভগবানই তাদের রক্ষা করতে পারেন। ঠোঁটের কোণে অম্লান হাসি ফুটিয়ে অথচ মার্বেলের থেকেও কঠিন হৃদয় নিয়ে শোষণ শুরু করে লোকটা, যতক্ষণ না শেষ ছিবড়েটুকু অবশিষ্ট থাকছে। লোকটার প্রতিভা আছে ওয়াটসন, এবং এই বিদ্যায় সে একজন জিনিয়াস। ফলে এ জাতীয় অন্য যে কোনো ব্যবসায় সে বিখ্যাত হতে পারত। এবার ওর কাজের পদ্ধতিটা শোনো। সুকৌশলে সে সবাইকে জানিয়ে দেয় যে সুপ্রতিষ্ঠিত, বিখ্যাত এবং বিত্তশালীদের জীবনের গূঢ় তথ্য লেখা কোনো চিঠি অতি উচ্চ মূল্যে সে কিনতে প্রস্তুত। খাস কামরার বিশ্বাসঘাতক চাকর বা ঝিরাই শুধু এ ধরনের চিঠি তার কাছে পাঠায় না। স্নেহ, ভালোবাসা, আস্থা অর্জন করে মেয়েদের ঘনিষ্ঠ হয়ে উঠেছে এমন ভদ্রবেশী শয়তানেরাও টাকার লোভে ভরিয়ে তোলে মিলভারটনের চিঠির ঝাঁপি। এদিক দিয়ে সে মোটেই কৃপণ নয়। অন্তত আমার কাছে যা খবর আছে, একবার 2 লাইনে লেখা একটা চিরকুটের জন্য একজন পেয়াদাকে সে 700 পাউন্ড দাম দিয়েছিল, আর তার ফলে ধ্বংস হয়ে গিয়েছিল একটা গোটা সম্ভ্রান্ত পরিবার। বাজারের এমন কোনো খবর নেই যা এই মিলভারটনের কাছে যায় না। তুচ্ছাতি তুচ্ছ খবরও জমা পড়ে তার দপ্তরে। তাই এই শহরের শত শত লোক তার নাম শুনলেও ফ্যাকাশে হয়ে যায় ওয়াটসন। কবে, কোথায়, কিভাবে যে তার সুকৌশল কূটনীতি শুরু হবে তা কেউ জানে না, কারণ দিন এনে দিন খাওয়ার মতো অবস্থা তার নয়। তার অর্থের অভাব যেমন নেই, তেমনই অভাব নেই কূটবুদ্ধির।
সঠিক সুযোগের সদ্ব্যবহার করার জন্য হাতের তাস হাতেই রেখে বছরের পর বছর সে শান্তশিষ্ট হয়ে বসে থাকে। তারপর যখন বোঝে সেই জাল ফেলার উপযুক্ত সময় এসেছে, তখন ছাড়ে তার হাতের তাস। তোমাকে তো বললাম, লন্ডনের জঘন্যতম লোক হলো এই মিলভার্টন। সাধারণ দুর্বৃত্তদের সঙ্গে এর কোনো তুলনা হয় না। কেন জানো? কারণ রক্ত গরম হয়ে গেলে মারপিট খুন জখম করা এক জিনিস, আর ধীরে সুস্থে হিসেব মতো ও অবসর সময়ে মানুষের দিবানিশির শান্তি কেড়ে নিয়ে তার মানসিক বিপর্যয় ডেকে এনে তার পরিপুষ্ট টাকার থলিকে আরও পুষ্ট করার প্রচেষ্টা আর এক জিনিস। শার্লককে এমন তীব্র আবেগে কথা বলতে আমি খুব অল্পই দেখেছি। বললাম, কিন্তু আইনের আওতায় কি সে পড়ে না? সে হয়তো পড়ে, কিন্তু কার্যক্ষেত্রে তার কোনো মূল্য নেই। ধরো এক রমণীর সর্বনাশ আসন্ন। সে সময় মিলভার্টনকে কয়েক মাসের জন্য শ্রীঘরে পাঠিয়ে তার কোনো লাভ তো হচ্ছেই না, বরং মিলভার্টন জেলে যাওয়ার সঙ্গে সঙ্গে তারও সর্বনাশ হচ্ছে সম্পূর্ণ। এই জন্যেই তার শিকারেরা পাল্টা ঘা দিতে সাহস পায় না ওয়াটসন। অবশ্য নির্দোষ লোককে নাকাল করার চেষ্টা করলে ফলাফল অন্যরকম হতে পারত, কিন্তু এদিক থেকে পাকা শয়তানের মতো ক্ষুরোধার বুদ্ধি তার। না ওয়াটসন, ওর সঙ্গে লড়তে গেলে অন্য পন্থার কথা ভাবতে হবে আমাদের। তাহলে এমন লোককে এখানে কেন ডেকে পাঠিয়েছ? কারণ এক স্বনামধন্য রমণী মক্কেল তার কেস দিয়েছেন আমার হাতে রিসেন্টলি। কেসটা শুনলে সত্যি করুণা হয় ওয়াটসন। গত সিজনে প্রথম আবির্ভাবেই সেরা সুন্দরী হিসেবে যিনি নাম করেছিলেন, ইনি সেই লেডি ইভা ব্র্যাকওয়েল। দিন 15 মধ্যেই আর্ল অফ ডেভারকোর্টের সঙ্গে তার বিয়ে। ভদ্রমহিলার অবিবেচকের মতো লেখা কয়েকটা চিঠি ওই শয়তানটার খপ্পরে এসে পড়েছে এই মুহূর্তে। অবিবেচক ছাড়া আর কী বা বলবো ওয়াটসন, আমি বুঝেও পাচ্ছি না। কারণ চিঠিগুলো লেখা হয়েছিল গ্রামাঞ্চলের এক বিত্তহীন সম্ভ্রান্ত যুবককে, কিন্তু বিয়ে ভেঙে দেওয়ার পক্ষে ওই চিঠিগুলো যথেষ্ট। মোটা টাকা না পেলে মিলভার্টন ওইগুলো পাঠিয়ে দেবে সোজা আর্লের কাছে। এখন আমার উপর ভার পড়েছে তার সঙ্গে দেখা করে যতদূর সম্ভব ভালো কোনো শর্তের ভিত্তিতে বিষয়টার ফয়সালা করার। ঠিক সেই মুহূর্তে আওয়াজ শুনলাম নিচে রাস্তার উপর। তাকিয়ে দেখি জমকালো একটা ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে রয়েছে নিচে। রাস্তার তীব্র বাতি দুটোর আলো ঠিকরে পড়ছিল ঘোড়া দুটোর অপূর্ব সুন্দর গাঢ় লালচে বাদামি রঙের পালিশ করা কাঁধের উপর। একজন পেয়াদা দরজা খুলে ধরল এবং খর্বকায় হৃষ্টপুষ্ট একজন পুরুষ ভেতর থেকে নিচে নেমে এলো। লোকটার গায়ে রাশিয়ান লোমশ চামড়ার ওভারকোট। 1 মিনিট পরেই সে ঘরে এসে ঢুকল। চার্লস অগাস্টাস মিলভার্টনের বয়স প্রায় 50 হবে। বুদ্ধিমান পুরুষের মতো মস্ত বড় সুগঠিত মাথা, গোলগাল মাংসলো উজ্জ্বল মুখ, ঠোঁটের কোণে যেন ফ্রেমে বাঁধানো সর্বদা হিমশীতল হাসি, আর চওড়া সোনার চশমার পেছনে একজোড়া তীক্ষ্ণ ধূসর চোখের উজ্জ্বল দীপ্তি। লোকটার হাবভাবে মিস্টার পিকুইকের মতো মানুষের ছাপ পাওয়া যায়, কিন্তু এমন ছদ্মবেশেও সামান্য ত্রুটি থেকে গেছে। ফ্রেমে আটা নকল হাসি আর অশান্ত অন্তর্ভেদী চোখের তীক্ষ্ণ উজ্জ্বলতার জন্য। কণ্ঠস্বর মুখের মতোই মসৃণ পরিচ্ছন্ন। ঘরে ঢুকেই তার হৃষ্টপুষ্ট হাতটা বাড়িয়ে বিড়বিড় করে দুঃখ প্রকাশ করে এগিয়ে এলো সে। সামনে বাড়ানো হাতটাকে সম্পূর্ণ উপেক্ষা করে পাথরের মতো কঠিন মুখে শার্লক তাকালো তার দিকে। চতুর্দিকে ছড়িয়ে পড়ল মিলভার্টনের গম্ভীর হাসি। হাল ছেড়ে দেওয়ার ভঙ্গিমায় 2 কাঁধ ঝাঁকিয়ে ওভারকোটটা খুলে ফেলল সে। তারপর পরম যত্নে ভাঁজ করে চেয়ারের পেছনে রেখে আসন গ্রহণ করল। এই ভদ্রলোকের সামনে সব কথাবার্তা বলা যাবে তো? আমার দিকে ইঙ্গিত করে কথাটা বলল সে। ডক্টর ওয়াটসন আমার পুরনো বন্ধু এবং পার্টনার। একটা গুরুতর সমস্যা সম্পর্কে আলোচনা তো? ডক্টর ওয়াটসন এই সম্বন্ধে আগেই সব শুনেছেন, তিনি সবকিছু জানেন। ঠিক আছে, তাহলে সরাসরি কাজের কথাই হোক। আপনি বলছেন লেডি ইভার তরফে আলোচনা করবেন আপনি, তাহলে আমার শর্ত মেনে নেওয়ার অধিকারও নিশ্চয়ই তিনি আপনাকে দিয়েছেন। হ্যাঁ, তবে আপনার শর্ত কি সেটা আগে শুনতে হয়। 7,000 পাউন্ড। আর যদি তা না দেওয়া যায়? মাই ডিয়ার স্যার, আমার পক্ষে সেই আলোচনা বড়ই বেদনাদায়ক, কিন্তু 14 তারিখের মধ্যে টাকা না দিলে 18 তারিখে যে বিয়ে হবে না,
এ বিষয়ে নিশ্চিত থাকতে পারেন। লোকটার অসহ্য হাসি আগের থেকেও দ্বিগুণ হয়ে ওঠে। ক্ষণকাল চিন্তা করে শার্লক, তারপর বলে, দেখুন, আপনি এমন অসম্ভব শর্ত আরোপ করেছেন যে তা মেনে নেওয়া যায় না। চিঠিগুলোর বিষয়বস্তু সম্বন্ধে অবশ্য আমিও ওয়াকিবহাল এবং আমার পরামর্শ অনুসারে কাজ করতেও দ্বিধা করবেন না লেডি ইভা। কাজেই আমি তাকে বলবো তার হবু স্বামীর কাছে অকপটে সব কথা খুলে বলতে এবং তার সিদ্ধান্তের ওপর নির্ভর করতে। আপনি দেখছি আর্লকে একেবারেই চেনেন না। তা চিঠিগুলোয় কি এমন ক্ষতিকর কথা আছে? চিঠিগুলো বেশ মনোরঞ্জনে পরিপূর্ণ, বেশ চিত্ত বিনোদন পাওয়া যাবে। আপনি যখন মনে করছেন এ চিঠিগুলো আর্লের হাতে সমর্পণ করলেই আপনার মক্কেলের স্বার্থ রক্ষা পাবে, তখন না হয় তাই করা যাবে। এবং সেক্ষেত্রেই সামান্য চিঠি কটা ফিরিয়ে আনার জন্য যে এতগুলো টাকা জলে দেওয়াও আপনার পক্ষে বোকামো। কথাটা বলেই দাঁড়িয়ে উঠে লোমশ কোটে হাত দিল সে। রাগে অপমানে ছাইয়ের মতো পাংশু হয়ে ওঠে শার্লকের মুখ। দাঁড়ান, ধীরে সুস্থে কাজ করা দেখছি আপনার ধাতে একেবারেই নেই। এইরকম ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার নিয়ে কোনো রকম কেলেঙ্কারি যাতে না ছড়ায় সে বন্দোবস্ত যেভাবেই হোক আজ আমাদের করতে হবে। বসুন। আবার বসে পড়ল মিলভার্টন। আমি জানতাম এদিকটাও ভাববেন আপনি। দেখুন মিস্টার মিলভার্টন, লেডি ইভা খুব একটা বিত্তশালী কিন্তু নন। 2000 পাউন্ড দেওয়া মানেই তাঁর স্বল্প বিত্তের প্রায় সবটুকুই দিয়ে দেওয়া, এবং আপনার দাবি মতো 7000 পাউন্ড দেওয়ার ক্ষমতা তো তার একেবারেই নেই। কাজেই আমার অনুরোধ, আপনি অত দাম না বলে ওই 2000-এই চিঠিগুলো ফেরত দেওয়ার ব্যবস্থা করুন। বিলিভ মি, 2000-এর বেশি একটা পেনি পর্যন্ত দেওয়ার ক্ষমতা লেডি ইভার নেই। আর একটু স্পষ্ট হয় মিলভার্টনের হাসি। দুই চোখে ঝলমল করে ওঠে কৌতূহলের আলো। লেডি ইভার আর্থিক অবস্থা সম্বন্ধে যা বললেন তা আমার কাছে অজানা নয়। তবে কি জানেন, একটা বিষয় আপনি স্বীকার করবেন যে কোনো রমণীর জীবনে তার বিয়ের লগ্নটি হলো সর্বোত্তম সময়। এ সময়ে তার প্রতিটি বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন তার জন্য কিছু না কিছু করার আগ্রহ করে। সামান্য উপহার দেওয়াটা অনেকেরই মনোপুত হয় না। তাই বলছিলাম, লন্ডনের ক্যান্ডেলাবরা আর বাটার ডিশ উপহারগুলো দিয়ে যতটা আনন্দ পাওয়া যাবে তার থেকেও বহুগুণ তৃপ্তি পাওয়া যাবে সামান্য এই পত্রগুচ্ছগুলি দিলে। এটা অসম্ভব। খুবই দুর্ভাগ্যের কথা মিস্টার হোমস। একটা মোটা পকেট বই বের করতে করতে কথাটা বলল মিলভার্টন। একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না মিস্টার হোমস, আপনি চেষ্টা না করে হাল ছেড়ে দিচ্ছেন, যা মোটেই ভালো কথা নয়। এটা দেখুন। খামের উপর ফ্যামিলি সিম্বল আঁকা একটা ছোট চিঠি তুলে ধরল সে। এই চিঠির মালিক হলেন, থাক, আগামীকাল সকালের আগে হয়তো নামটা বলা উচিত হবে না, কিন্তু ততক্ষণে এটা তো রমণীটির স্বামীর হাতে গিয়ে পড়বে। আর সবটাই ঘটতে যাচ্ছে কারণ যে সামান্য অর্থ রমণীটি তার হিরেগুলোর বিনিময়ে কয়েক ঘন্টার মধ্যে জোগাড় করতে পারেন সেটা তিনি দিতে রাজি হননি। দেখুন, মিস মাইলস এবং কর্নেল ডকিংয়ের বিয়েটা হঠাৎ ভেঙে যাওয়ার কথা নিশ্চয়ই আপনার মনে আছে। বিয়ের মাত্র 2 দিন আগেই মর্নিং পোস্টের একটি প্যারাগ্রাফে সব কিছু ফাঁস করে দেওয়া হয়েছিল। কিন্তু কেন? কথাটা অবিশ্বাস হলেও মাত্র 1200 পাউন্ড হলেই সমস্ত ব্যাপারটা মিটে যেত। এটা কি দুঃখের কথা নয়? আরে, আপনাকে দেখছি একজন বুদ্ধিমান মানুষ হয়েও আপনার মক্কেলের ভবিষ্যৎ ও সম্মান যখন বিপন্ন, তখন আপনি সমানে দর কষাকষি করছেন। আপনি আমাকে অবাক করে দিলেন মিস্টার হোমস। আমি যা বলছি তা সত্য। আপনার দাবি মতো অত টাকা সংগ্রহ করা সম্ভব নয়। তাই বলছিলাম, ভদ্রমহিলার ভবিষ্যৎ নষ্ট করে আপনার যখন কোনো লাভই হবে না, তখন যা পাওয়া যাচ্ছে তাই নেওয়াই আপনার পক্ষে বুদ্ধিমানের কাজ নয় কি? ভুল করলেন মিস্টার হোমস। এই কথাগুলো ফাঁস করে দিলে আমার লাভ বই লোকসান হবে না। এক্ষেত্রে লাভটা অবশ্য হবে পরোক্ষভাবে, এবং তা নিতান্তই সামান্য নয়। বর্তমানে 8-10টা এই ধরনের কেস হাতে রেখেছি আমি, শুধু সুযোগটা বুঝে আঘাত করার জন্যে। একগুয়েমের কি কঠোর শাস্তি হতে পারে লেডি ইভাকে আমি দেখাবো। এ খবর তাদের মধ্যে একবার ছড়িয়ে দিতে পারলেই আমার কাজ অনেকটা সহজ হয়ে আসবে। একবার যে শুনবে, আমার প্রস্তাব বাতিল করার কল্পনাও করতে পারবে না সে। আমার পরিকল্পনা বুঝছেন তো? বিদ্যুতের মতো চেয়ার থেকে ছিটকে গেল শার্লক। ওয়াটসন, ওর পেছনে গিয়ে দাঁড়াও।
ঘর থেকে বেরোতে যেন না পারে। অলরাইট, এবার দেখান তো আপনার ওই নোট বইতে আর কি কি আছে। মিস্টার হোমস, মিস্টার হোমস। ক্ষিপ্র গতিতে ঘরের একপাশে সরে গিয়ে দেওয়ালে পিঠ দিয়ে দাঁড়ালো মিলভার্টন। কোর্টের সামনের দিকটা আমাদের দিকে ফেরাতেই চোখে পড়ল ভেতরের পকেট থেকে ঠেলে বেরিয়ে আসা একটা বড় রিভলভারের হ্যান্ডেল। আমি আশা করেছিলাম আপনি ইউনিক একটা কিছু করবেন। এরকম কাণ্ড প্রায়শই তো হয়, কিন্তু করে কিছু লাভ হয় কি? আরে মশাই, আপনার বোঝা উচিত ছিল সশস্ত্র না হয়ে কোথাও যাই না আমি। এবং দরকার হলে গুলি চালাতেও মোটে দ্বিধাবোধ করব না। আইনের সমর্থন যে আমি পাবো তা আপনিও জানেন, আমিও জানি। তাছাড়া চিঠি সহ নোট বই এখানে আনবো এরকম ভ্রান্ত ধারণা আপনার কি করে হলো বুঝতে পারছি না। এরকম নিরেট মূর্খের মতো কাজ আমি কখনো করি না। যাই হোক, এবার তো আমার যেতে হবে। আজ রাতেও আরো 2-1টা ছোটখাটো অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। তাছাড়া হ্যামস্টেডেও ফিরে যেতে অনেকটা সময় লাগবে। গুড বাই। এক পা এগিয়ে সে কোটটা তুলে নিল মিলভার্টন। তারপর রিভলভারের উপর হাত রেখে এগিয়ে গেল দরজার দিকে। আমি একটা চেয়ার তুললাম, কিন্তু শার্লক মাথা নাড়াতে রেখে দিলাম যথাস্থানে। মাথা নুয়ে মৃদু হাসল মিলভার্টন, চোখ টিপল কৌতুকে। তারপরেই বেরিয়ে গেল সে। কয়েক মুহূর্ত পরেই গাড়ির দরজা বন্ধ হওয়ার শব্দ শুনলাম, এবং পরক্ষণেই চাকার শব্দ দূর থেকে দূরে উধাও হয়ে যেতে লাগলো। ট্রাউজারের পকেটে দুহাত ঢুকিয়ে বুকের উপর চিবুক ঠেকিয়ে অপলক চোখে জ্বলন্ত আগুনের দিকে তাকিয়ে অনড় দেহে বসে রইল শার্লক। পুরো আধ ঘন্টা কেটে গেল। নীরব নিশ্চল হই ডুবে রইল ও চিন্তার অতলে। তারপরেই যেন সমাধান স্থির হয়ে গেছে এমনভাবেই তড়াক করে লাফিয়ে উঠে সে গেল শোয়ার ঘরে। একটু পরেই ছোকরা বয়সের একটা লম্পট মজুর সেজে সেই ঘর থেকে বেরিয়ে এই ঘরে ঢুকল। ছাগল দাড়ি নেড়ে বাতির শিখায় মাটির পাইপটা ধরিয়ে নেমে গেল নিচে রাস্তায়। যাওয়ার আগে বলে গেল, আমার ফিরতে দেরি হবে বলছেন। রাতের অন্ধকারে মিলিয়ে গেল তার কৃষ্ণমূর্তি। বুঝলাম, এইবার চার্লস অগাস্টাস মিলভার্টনের বিরুদ্ধে শুরু হলো তার আসল অভিযান। কিন্তু তখন আমি ঘুণাক্ষরেও কল্পনা করতে পারিনি অভিযানের শেষে এমন বিচিত্র অভিজ্ঞতা লাভ করতে হবে আমাদের। বেশ কয়েকদিন ধরে এই বেশি আসা যাওয়া করল শার্লক। সে হ্যামস্টেডে যায় এবং সময়টা ভালোই কাটাচ্ছে সেখানে। এছাড়া আর কোনো মন্তব্য শুনলাম না তার মুখে। কাজেই কি যে করছে তাও জানতাম না। তারপর একদিন এক প্রচণ্ড ঝড়ের রাতে বাড়িতে ফিরে এলো শার্লক। আজই তার শেষ অভিযান। ছদ্মবেশ ছেড়ে আগুনের ধারে পা ছড়িয়ে বসে অভ্যেস মতো আপন মনে নিঃশব্দে প্রাণ খুলে হাসতে লাগলো সে। ওয়াটসন, যদি বলি আমি বিয়ে করতে চলেছি তাহলে তুমি নিশ্চয়ই তা বিশ্বাস করবে না। নিশ্চয়ই না। কিন্তু শুনলে চমকে যাবে যে আমার বিয়ের সম্বন্ধ ঠিক হয়ে গেছে। মাই ডিয়ার শার্লক, অভিনন্দন। মিলভার্টনের বাড়ির পরিচারিকার সঙ্গে। সর্বনাশ, কি বলছো শার্লক? ভেতরের খবর তো বের করে আনতেই হতো ওয়াটসন। কিন্তু সেজন্য অনেক দূর এগিয়ে যাচ্ছ নাকি? এছাড়া যে আর কোনো উপায় ছিল না আমার কাছে। আমার নাম স্কট, জলের মিস্ত্রি, আর আমার ব্যবসা দিন দিন ফুলে ফেঁপে উঠছে। প্রতি সন্ধ্যায় মেয়েটির সঙ্গে আমি ঘুরতে বেরিয়েছি এবং আরও অনেক কথাবার্তা হয়েছে। কি অদ্ভুত, সেসব কথা বলাও যায় না। যাকে যাক, আমার যা যা দরকার সবই মোটামুটি পেয়ে গেছি। আমার হাতের তালুর মতো জেনে গিয়েছি মিলভার্টনের বাড়ির খুঁটিনাটি। কিন্তু এই মেয়েটা? দুই কাঁধ ঝাঁকিয়ে ও বলল, মাই ডিয়ার ওয়াটসন, অত ভাবলে চলে? অবস্থা বুঝে ব্যবস্থা। বাজি যেরকম থাকবে হাতের তাসও ফেলবে ঠিক সেইভাবে, তাই নয় কি? ভালো কথা। আরও একটা আনন্দের খবর আছে। অভিসার পর্ব করতে গিয়ে আমার একজন প্রচণ্ড প্রতিদ্বন্দ্বীও আমি জুটিয়ে ফেলেছি। আমি সরে গেলেই সে আমার জায়গায় এসে বসবে। কি চমৎকার রাত্রি! আজকের আবহাওয়াটা তোমার ভালো লাগছে শার্লক? আমার কাজের পক্ষে খুবই উপযোগী ওয়াটসন। আজ রাতেই মিলভার্টনের বাড়িতে চুরি করতে চাই আমি। যে দৃঢ়তার সঙ্গে সে কথাগুলো বলল তাতে আমার দম বন্ধ হওয়ার জোগাড়। অন্ধকার রাতে বিদ্যুতের ঝলকে যেমন ক্ষণিকের জন্য সবকিছু স্পষ্টভাবে দেখা যায়, তেমনি আমিও যেন এই কাজের ফলাফল একেবারে সুস্পষ্টভাবে দেখতে পেলাম।
ওদের হাতে আমাদের ধরা পড়া, আর তারপর আমাদের পরাজয় ও অসম্মানের একটা পরিবেশ, আর মিলভার্টনের অধীনে শার্লকের করুণ অবস্থা। ফর গডস সেক, তুমি কি ভেবে দেখেছো শার্লক তুমি কি করতে যাচ্ছ? দেখো ওয়াটসন, আমি সব কিছু ভেবে দেখেছি। হঠাৎ কোনো কাজ আমি করি না। যদি অন্য কোনো পথ খোলা থাকতো তাহলে আমি এরকম বিপজ্জনক পথ বাছতাম না। বিশ্বাস করো, নিরপেক্ষভাবে কাজটা ভেবে দেখো। আইনের চোখে এটা অপরাধজনক হলেও নৈতিকতার দিক থেকে কিন্তু সমর্থনযোগ্য। সে কথা তুমিও স্বীকার করতে বাধ্য। শয়তানটার বাড়িতে চুরি করার উদ্দেশ্যই হলো তার সেই বুক পকেটের বইটা চুরি করা। আর সেদিন তো তুমি সেই কাজে আমাকে সাহায্য করার জন্য নির্দ্বিধায় প্রস্তুত ছিলে ওয়াটসন। আজ আমাদের লক্ষ্য যদি হয় বেআইনি উদ্দেশ্যে ব্যবহারযোগ্য বস্তু ছাড়া আর কোনো কিছু চুরি না করা, তাহলেই কাজটা নৈতিক বিচারে সমর্থনযোগ্য। এক্স্যাক্টলি। যেহেতু কাজটা নৈতিকতার বিচারে সমর্থনযোগ্য, এবার আমাকে শুধু ভাবতে হবে ব্যক্তিগত বিপদের আশঙ্কা। একটা রমণী যখন মিলভার্টনের সিদ্ধান্তের ওপর একান্তভাবে নির্ভরশীল, তখন সে ভদ্রলোক নিশ্চয়ই সেটা নিয়ে খুব একটা বেশি মাথা ঘামাতে পারে না। কিন্তু তুমি যে খুব বিপদে পড়ে যাবে। মাই ডিয়ার ওয়াটসন, আমরা যা করি ঝুঁকি বিপদ আমাদের কাজেরই একটা অংশ। ওই চিঠিগুলো হাতে পাওয়ার আর কোনো পথ নেই। লেডি ইভার হাতে অত টাকা নেই, আর এ কথা খুলে বলার মতোও কেউ নেই তার কাছে। আগামীকালই কিন্তু আমাদের শেষ তারিখ। আজ রাতের মধ্যে যদি চিঠিগুলো হাতে না পাই তাহলে ওই শয়তানটা তার কথা মতোই কাজগুলো করবে, আর তাতে আমার ক্লায়েন্টের সর্বনাশ যে নিশ্চিত সে ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। সুতরাং হয় আমার ক্লায়েন্টকে তার ভাগ্যের হাতে ছেড়ে দিতে হবে, আর না হলে এই শেষ চেষ্টাটা একবার আমাদের করতেই হবে। শুধু তোমাকে বলছি ওয়াটসন, তুমি নিশ্চয়ই দেখেছো মিলভার্টন আর আমার মধ্যে যেন একটা গোপন বুদ্ধির দৈত্যযুদ্ধ চলছে, আর তার ফার্স্ট রাউন্ডে কিন্তু সেই বিজয়ী হয়েছে। কিন্তু আমার আত্মসম্মান আর খ্যাতি বলছে এই লড়াইটা শেষ পর্যন্ত আমাকে লড়তেই হবে। শার্লক, যদিও কাজটা আমার তেমন ভালো লাগছে না, কিন্তু তবু অন্য কোনো উপায় তো নেই। তা তুমি কখন বেরোবে? বেরোবই কিছুক্ষণের মধ্যেই, কিন্তু তুমি আমার সঙ্গে যাচ্ছ না ওয়াটসন। তাহলে কিন্তু তুমিও যাচ্ছ না। আমি তোমাকে কথা দিয়েছি, আর জীবনে কখনো কথা দিয়ে সে কথা আমি ভাঙার চেষ্টা করিনি। আজকে যদি তুমি আমাকে সঙ্গে না নাও তাহলে একটা গাড়ি নিয়ে আমি সোজা চলে যাব থানায়, আর তোমার সব পরিকল্পনা ফাঁস করে দেবো। কিন্তু ওয়াটসন, তুমি আমাকে কোনোভাবেই সাহায্য করতে পারবে না। ওখানে গিয়ে তুমি কি করে জানলে কি ঘটবে তা তুমিও বলতে পারো না। সে যাই হোক, আমার সিদ্ধান্ত থেকে আমি নড়ছি না। শুধু তোমার না, অন্য কারো আত্মসম্মান আর সুনাম থাকতে পারে। শার্লককে প্রথমে একটু বিচলিত দেখালো, তারপর সহাস্যে আমার কাঁধে মৃদু চাপড় দিল। অলরাইট, তাই হবে। বেশ কয়েক বছর তো একসাথে কাটালাম। শেষ পর্যন্ত যদি একই সাথে জেলের মধ্যে থাকতে হয় সেটাও খুব একটা মন্দ হবে না। তুমি তো জানোই ওয়াটসন, তোমার কাছে স্বীকার করতে আমার কোনো লজ্জা নেই যে আমি একজন সুদক্ষ অপরাধী হতে পারতাম, এবং সে সুযোগটাও জীবনে একবারই এসেছে। ওয়েট আ মিনিট। ড্রয়ার থেকে একটা সুন্দর চামড়ার ব্যাগ বের করে সেটা খুলে অনেকগুলো উন্নত মানের ঝকঝকে যন্ত্রপাতি দেখাতে লাগলো শার্লক। দেখো ওয়াটসন, এগুলো সব প্রথম শ্রেণীর উন্নত মানের অ্যাডভান্সড চুরির যন্ত্রপাতি। এর মধ্যে রয়েছে নিকেল করা শীত কাটা যন্ত্র, হিরে বসানো কাঁচ কাটার অস্ত্র এবং নানা ধরনের উন্নত মানের চাবি। বর্তমান আধুনিক সভ্য জগতে চুরি করার জন্য সবচেয়ে অ্যাডভান্সড যন্ত্রপাতি এগুলো। আর এটা দেখো, একটা ঢাকা দেওয়া লণ্ঠন। সব কিছুই বেশ সাজানো গোছানো। কোনো রকম শব্দ টব্দ কিছু হবে না এমন কোনো জুতো রয়েছে নাকি তোমার কাছে? রাবার সোলের টেনিস জুতো আছে। ফ্যান্টাস্টিক ওয়াটসন। আর একটা মুখোশ লাগবে। হ্যাঁ, কালো রেশমি কাপড় দিয়ে একজোড়া বানিয়ে নিতে পারি। কি ব্যাপার বলো তো ওয়াটসন, তোমার দেখছি এসব কাজে বেশ দক্ষতা আছে। ঠিক আছে, দুটো মুখোশ বানিয়ে ফেলো। বেরোনোর আগে কিছু খেয়ে নিতে হবে। এখন 9:30। 11টার সময় আমরা চার্চ রো পর্যন্ত গাড়িতে যাব এবং সেখান থেকে অ্যাপল রোড টাওয়ার্স পর্যন্ত যেতে হবে হেঁটে। 15 মিনিট লাগবে। মিলভার্টন ভীষণ ঘুম কাতুরে, ঠিক 10:30টায় ঘুমোতে যায়। কপাল ভালো থাকলে লেডি ইভার চিঠিগুলো সঙ্গে নিয়ে আমরা 2টো নাগাদ ফিরে আসতে পারবো। এই হচ্ছে মোটামুটি প্ল্যান। বেশ ভালো রকম পোশাক আশাক পরলাম শার্লক আর আমি। দেখলে মনে হবে যেন থিয়েটার দেখে বাড়ি ফিরছেন দুই ভদ্রলোক। অক্সফোর্ড স্ট্রিটে ভাড়াটে ঘোড়ার গাড়ি নিয়ে হ্যামস্টেডের একটা ঠিকানায় এসে পৌঁছলাম আমরা। গাড়ির ভাড়া মিটিয়ে দিয়ে রাস্তার এক প্রান্ত ধরে হাঁটতে লাগলাম। দারুণ ঠান্ডা পড়েছিল। কনকনে হাওয়ার ঝাপটায় মনে হচ্ছিল যেন বরফের ছুরি কেটে বসে যাচ্ছে শরীরের মধ্যে। ওভারকোটের বোতাম আটকে নিলাম।
তারপর ঝোপঝাড়ের পাশ দিয়ে এগিয়ে চললাম গন্তব্যের দিকে। আজকের কাজটা বেশ দুরূহ ওয়াটসন। কাজটা সুকৌশলে না করলে সফল হওয়া অসম্ভব। মিলভার্টনের পড়ার ঘরে একটা সিন্দুকের মধ্যে থাকে এই জরুরি কাগজগুলো। পড়ার ঘরটা আবার তার শোয়ার ঘরের পাশেই। তবে আমাদের একটা সুবিধে আছে, অন্যান্য ধনী লোকেদের মতো মিলভার্টনেরও অকাতরে ঘুমানোর অভ্যেস আছে। আগাথা আমার ওই ফিয়ান্সের কাছে শুনলাম চাকর বাকররা সবাই নাকি এ নিয়ে খুব হাসাহাসি করে। একবার ঘুমোলে হলো, সে কুম্ভকর্ণের ঘুম ভাঙানোর ক্ষমতা আর কারোর নেই। মিলভার্টনের কাজকর্ম দেখার জন্য তার একান্ত অনুগত একজন সেক্রেটারি আছে। সে ভদ্রলোকও সারাদিন পড়ার ঘর ছেড়ে এক পাও নড়েন না। সেই কারণেই আমাদের এই নৈশ অভিযান। আচ্ছা, এছাড়াও লোকটার কিন্তু একটা কুকুর আছে, বাগানে টহল দেওয়া তার কাজ। গত দুরাতে আগাথার সঙ্গে দেখা করার সময় সে ওটাকে চাবি দিয়ে রেখেছিল, কাজেই বেশ নির্বিঘ্নে যেতে আসতে পেরেছি আমি। এই যে এই বাড়িটা, মেইন গেট দিয়ে ঢুকে ডাইনে মুড়ে লরেল ঝোপের মধ্যে দিয়ে চলো। মুখোশগুলো এখানেই লাগিয়ে নাও ওয়াটসন। একটা জিনিস লক্ষ্য করেছ, কোনো জানালা দিয়েই কিন্তু আলোর এতটুকু রশ্মি দেখা যাচ্ছে না। চমৎকার, যেমনটা আশা করেছিলাম ঠিক তেমনটাই হচ্ছে। শেষটা ভালো হলেই হয়। কালো সিল্কের মুখোশ দিয়ে মুখ ঢাকার পর আমাদের দেখতে ওই লন্ডনের দুজন যাত্রেল চোরের থেকে কোনো অংশে কম লাগছিল না। নিঃশব্দ পায়ে নিস্তব্ধ অন্ধকারাচ্ছন্ন ঝিমিয়ে পড়া বাড়িটার দিকে এগিয়ে গেলাম দুজনে। টালির ছাউনি দেওয়া একটা বারান্দায় সারি সারি অনেকগুলো জানলা আর দুটো দরজা। ওটাই ওর শোবার ঘর ওয়াটসন। এই দরজাটা খুললেই পড়ার ঘর। সবচেয়ে ভালো হতো এই দরজাটা খুলতে পারলে, কিন্তু দরজাটা ওদিক থেকে শুধু ছিটকিনি নয়, তালাও লাগানো আছে। কাজেই এদিক দিয়ে ঢুকতে গেলে একটু বেশি শব্দ হবে। এসো, ঘুরে যেতে হবে। ওদিকে একটা গ্রিন হাউস আছে, তার ভেতর দিয়ে বসার ঘরে যাওয়া যায়। সেখানেও তালা লাগানো ছিল, কিন্তু কাঁচের একটা গোল চাকতি কেটে হাত গলিয়ে ভেতর থেকে চাবি খুলে দিল শার্লক। পর মুহূর্তেই ভেতরে এসে দরজা বন্ধ করে দিল সে। এবং ঠিক তখন থেকেই শুরু হলো আমাদের বেআইনি কাজ। গ্রিন হাউসের ভারী উষ্ণ বাতাসে আর বিদেশ থেকে আনা রকমারি চারাগাছের সৌরভে যেন নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। অন্ধকারের মধ্যে আমার হাত চেপে ধরে দ্রুত এগিয়ে চলল শার্লক। যাওয়ার সময় গাছের পাতাগুলো ঘষা লাগলো মুখের উপর। বহুদিনের নৈশ অভিযানের অভ্যেসে অন্ধকারের মধ্যেও দেখার আশ্চর্য ক্ষমতার অধিকারী হয়ে উঠেছিল শার্লক। এক হাতে আমার হাত ধরে অপর হাতে একটা দরজা খুলল সে। মনে হলো যেন একটা মস্ত ঘরে ঢুকেছি। একটু আগেই কেউ এখানে সিগার খেয়ে গেছে। আসবাবপত্রের মধ্যে দিয়ে পাশ কাটিয়ে এগিয়ে গেল শার্লক। আর একটা দরজা খুলে আমাকে টেনে নিয়ে গেল সেদিকে। দরজা বন্ধ করে দেওয়ার পর আমি হাত বাড়াতেই দেওয়াল থেকে ঝোলানো কতগুলো কোটে হাত ঠেকল। বুঝলাম প্যাসেজে এসে পড়েছি। প্যাসেজ পেরিয়ে শার্লক অতি সন্তর্পণে ডান দিকের একটা দরজা খুলল। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ বেগে একটা প্রাণী ধেয়ে এলো আমাদের দিকে, আর আমার হৃৎপিণ্ডটা এসে ঠেকলো গলার কাছে। কিন্তু পরক্ষণেই বুঝলাম প্রাণীটা একটা নিরীহ বেড়াল। তখন নিজের উপরই হাসতে ইচ্ছে হলো। এ ঘরে আগুন জ্বলছিল ফায়ার প্লেসে, এবং সেখানেও বদ্ধ বাতাসে ভাসছিল তামাকের ঘন ধোঁয়া। পা টিপে টিপে ভেতরে ঢুকলো শার্লক। আমি ভেতরে এলে খুব আলতোভাবে বন্ধ করে দিল দরজাটা। এইটাই মিলভার্টনের পড়ার ঘর। অপর প্রান্তে একটা পর্দা ঝুলতে দেখে বুঝতে কষ্ট হলো না যে মিলভার্টনের শোয়ার ঘরের প্রবেশপথ সেটা। ফায়ারপ্লেসের আলোয় আলোকিত হয়ে উঠেছিল সমস্ত ঘরটা। দরজার কাছে দেখা যাচ্ছিল একটা বৈদ্যুতিক সুইচ। আগুনের আলো থাকায় সুইচ টেপার আর দরকার হলো না। আগুনের চুল্লির একপাশে দেখলাম একটা ভারী পর্দা। বাড়ির ভেতরে ঢোকার আগে বাইরে থেকে যে জানলাটা দেখেছিলাম, এই পর্দাটা সেই জানলাটাকেই ঢেকে রেখেছে। ফায়ারপ্লেসের অন্যদিকে ছিল একটা দরজা। বাইরে থেকে দেখেছি এ দরজাটা খুলেই বারান্দায় পা দেওয়া যায়। ঘরের ঠিক মাঝখানে একটা ডেস্ক আর একটা চকচকে লাল চামড়া মোড়া ঘুরন্ত চেয়ার। বিপরীত দিকে দেখলাম মস্ত বড় একটা বুককেস। উপরে রয়েছে এনেথের মার্বেল পাথরের আবক্ষ প্রতিমূর্তি। কোণের দিকের বইয়ের আলমারি আর দেওয়ালের মাঝামাঝি দাঁড়িয়ে একটা লম্বা সবুজ রঙের সিন্দুক। আলো ঠিকরে পড়ছে তার পালিশ করা তামার হাতুড়ের উপর থেকে।
মেঝেটা পেরিয়ে গিয়ে একবার দেখে নিল শার্লক। তারপর পা টিপে টিপে শোবার ঘরের দরজার কাছে গিয়ে ঘাড় কাত করে কান খাড়া করে রইল কিছুক্ষণ। কোনো রকম সাড়া শব্দ পাওয়া গেল না ভেতর থেকে। ইতিমধ্যে আমি ভাবলাম বাইরের দিকে দরজা দিয়ে উধাও হওয়ার একটা ব্যবস্থাও আগে থেকে দেখে রাখা বুদ্ধিমানের কাজ হবে। তাই দরজাটা পরীক্ষা করতে গেলাম আমি। আশ্চর্য ব্যাপার, দরজায় কোনো তালা নেই। বাইরে থেকে একটু ঠেলা মারলেই খুলে যায়। শার্লকের বাহু স্পর্শ করতেই সে মুখোশ পরা মুখ ফিরিয়ে তাকালো দরজার দিকে। তাকিয়ে চমকে উঠল সেও। দেখলাম আমার মতোই আশ্চর্য হয়ে গেছে সে। কানের গোড়ায় মুখ এনে শার্লক বলল, কৌতিক সুবিধের মনে হচ্ছে না ওয়াটসন, বুঝতে পারছি না কি ব্যাপার। যাই হোক, নষ্ট করার মতো সময় আর আমার হাতে নেই, কাজে লেগে পড়তে হবে। আমার কি করার আছে? তুমি ওই দরজার কাছে গিয়ে দাঁড়াও। কাউকে আসতে শুনলেই ভেতর থেকে ছিটকিনি দিয়ে যে পথে এসেছি সেই পথেই রওনা দেব। যদি উল্টো দিক থেকে কেউ আসে তাহলে কাজ শেষ হয়ে গেলে বারান্দার দরজা দিয়ে সরে পড়ব, আর না হলে ওই পর্দাটার আড়ালে লুকোতে হবে। বুঝতে পেরেছ? ঘাড় কাত করে জানালাম, বুঝেছি। তারপর দাঁড়ালাম দরজার সামনে। প্রথম একটু ভয় ভয় করছিল সত্যি, কিন্তু এখন সে ভয় কেটে গেছে। বরং সারা শরীর রোমাঞ্চিত হয়ে উঠেছে একটা অদ্ভুত উত্তেজনায়। এই প্রথম আইনের ভক্ষক হওয়ার পরেও আস্বাদ পেলাম এই অভিযানের মহান উদ্দেশ্য, প্রতিপক্ষের কুটিলতা এবং এ কাজে যে নিঃস্বার্থভাবে ওই রমণীর স্বার্থ রক্ষার প্রচেষ্টা রয়েছে তা মিলেমিশে যেন একটা গ্যালারিতে হাজার দর্শকের মাঝে খেলার উত্তেজনা সৃষ্টি করেছে। অপরাধ সচেতন হওয়া দূরে থাক, বিপদের সম্ভাবনা যতই ঘনীভূত হয়ে উঠছিল ততই অদ্ভুত আনন্দে শিহরিত হয়ে উঠছিল আমার প্রতিটা রোমকূপ। যন্ত্রপাতির চামড়ার ব্যাগটা খুলে ফেলল শার্লক। গুরুতর কোনো অপারেশন করার আগে সার্জন যেমন ধীর শান্ত নিপুণ হাতে একটার পর একটা যন্ত্র বেছে তুলে নেয়, ঠিক তেমনই সতর্কতায় তৎপর হয়ে উঠল সে। সিন্দুক খোলা যে তার বিশেষ শখ তা আমি জানতাম, তাই এরকম একটা দানব সিন্দুকের সামনাসামনি হয়ে সে যে আনন্দে অধীর হয়ে উঠবে এতে আর আশ্চর্য কি। সিন্দুক তো নয়, যেন সোনালি আর সবুজ রঙের একটা ড্রাগন, যার গভীরে সঞ্চিত রয়েছে কত সুন্দরী রমণীর ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার সম্পদ। কোটের হাতাটা গুটিয়ে নিয়েছিল শার্লক, ওভারকোটটা খুলে রেখেছিল চেয়ারের উপর। পুরনোদ্যমে শুরু হলো তার কাজ। দুটো ড্রিল, একটা সিঁধ কাটার যন্ত্র আর কয়েকটা ডুপ্লিকেট চাবি বের করে রাখল সে। অতর্কিত বিপদের জন্য মাঝখানের দরজায় দাঁড়িয়ে আমি দুদিকেই নজর রাখতে লাগলাম, একবার এদিকে একবার ওদিকে। অবশ্য কেউ এসে পড়লে আমাদের করণীয় কি সে বিষয়ে আমার ধারণা খুব পরিষ্কার ছিল না। প্রায় আধ ঘন্টা মগ্ন হয়ে রইল শার্লক। নিবিড় উৎসাহ নিয়ে একটার পর একটা যন্ত্র তুলে নিয়ে অভিজ্ঞ কারিগরের মতো বেশ শক্ত আর নিপুণ হাতে কাজ করে চলল সে। অবশেষে শুনলাম একটা শব্দ। চওড়া সবুজ দরজাটা গেল খুলে। ভেতরে দেখতে পেলাম অনেকগুলো কাগজের প্যাকেট। প্রত্যেকটা প্যাকেট সুতো দিয়ে বাঁধা, শিলমোহর করা এবং খামের উপরে নামধাম সংখ্যা লেখা। একটা প্যাকেট তুলে নিল শার্লক, কিন্তু আগুনের আলোয় উপরের লেখা পড়া সম্ভব হলো না। ইলেকট্রিক আলো জ্বালাও বিপজ্জনক, কারণ পাশের ঘরে ঘুমোচ্ছে মিলভার্টন স্বয়ং। তাই ঢাকা দেওয়া লণ্ঠনটা জ্বালালো সে। তারপরেই আচমকা থমকে গেল, উৎকর্ণ হয়ে কি যেন শুনল এবং পরমুহূর্তেই সিন্দুকের পাল্লা বন্ধ করে দিয়ে কেসটা তুলে নিল। দ্রুত হাতে যন্ত্রপাতিগুলো খুলে রাখা কোটের পকেটে ভরে নিয়ে তীর বেগে লুকিয়ে পড়ল জানলার পর্দার পেছনে। যাওয়ার সময় আমাকেও সরে আসতে ইঙ্গিত করল। ওর পাশে গিয়ে দাঁড়ানোর পরেই শব্দটা শুনতে পেলাম। তীব্র সতর্কভাবে অনেক আগেই এ শব্দ শুনে হুঁশিয়ার হয়ে গিয়েছিল শার্লক। বাড়ির মধ্যে কোথায় যেন একটা আওয়াজ শোনা গেল। অনেক দূরে যেন জোরালো শব্দে বন্ধ হলো একটা দরজা। পরেই কে যেন অতি দ্রুত কিন্তু মৃদু পা ফেলে এগিয়ে আসছে এদিকে। আমাদের ঘরের বাইরের প্যাসেজে এসে গেল শব্দটা। তারপর থমকে গেল দরজার সামনে। খুলে গেল দরজাটা, সুইচ টেপার শব্দ হলো, তারপর দপ করে জ্বলে উঠল ইলেকট্রিক আলোটা। আবার বন্ধ হয়ে গেল দরজা। কড়া সিগারেট তীব্র গন্ধ ভেসে এলো নাকে। তারপর আমরা যেখানে দাঁড়িয়েছিলাম তার কয়েক গজের মধ্যেই পায়ের শব্দ ক্রমাগত আসা যাওয়া করতে লাগলো ঘরের এ প্রান্ত থেকে ও প্রান্ত। এরপর থেমে গেল পায়ের শব্দ। এবার আওয়াজ শুনলাম চেয়ার টানার।
তালাতে চাবি লাগানোর শব্দ এবং কাগজপত্র নাড়াচাড়া করার খসখস আওয়াজ শোনা যাচ্ছিল। এতক্ষণ উঁকি মারার সাহস হয়নি আমার। এবার একটু সাহস করে পর্দা জোড়া সামান্য ফাঁক করে তাকালাম বাইরে। কাঁধের উপর শার্লকের কাঁধের চাপ পড়ায় বুঝলাম শার্লকও উঁকি মারার লোভ সামলাতে পারেনি। ঠিক সামনে আমাদের নাগালের মধ্যেই একটা চওড়া গোলাকার পিঠ আমাদের দিকে পিছন ফিরে বসে আছে, স্বয়ং মিলভার্টন। বুঝলাম আগাগোড়া তার গতিবিধির হিসেব করতে ভুল করেছি আমরা। শোয়ার ঘরে একেবারেই আসেনি সে, স্মোকিং রুম বা বিলিয়ার্ড খেলার ঘরে এতক্ষণ বসেছিল। ঘরটা বাড়ির অন্য প্রান্তে হওয়ায় আলোকিত জানলাগুলো আমাদের চোখ এড়িয়ে গেছে। চোখের একেবারে সামনেই দেখছিলাম ওর ধূসর মাথা আর চকচকে টাক। দুপা টান টান করে ছড়িয়ে দিয়ে লাল চামড়া মোড়া চেয়ারের পেছনে নিজেকে একেবারে ছড়িয়ে দিয়েছিল ও মুখ থেকে বেঁকে বেরিয়েছিল লম্বা কালো একটা সিগার। পরনে স্মোক করবার সময় পরার উপযুক্ত কারুকার্য করা স্মোকিং জ্যাকেট। জ্যাকেটের রং ফ্রান্সের ব্ল্যারেট মদের মতো লাল, আর কলারটা কালো। এক হাতে আইন সংক্রান্ত একটা লম্বা দলিল নিয়ে অলসভাবে সেটা পড়ছিল সে, আর ঠোঁটের ফাঁক দিয়ে একটার পর একটা ধোঁয়ার রিং ছুড়ে দিচ্ছিল শূন্যে। আয়েশ করে জাঁকিয়ে বসার ভঙ্গিমা দেখে মনে হলো না খুব তাড়াতাড়ি প্রস্থান করার ইচ্ছে আছে তার। আমার হাত ধরে একটা ঝাঁকানি দিল শার্লক। পরিস্থিতি যে এখনো আমাদের আয়ত্তের বাইরে চলে যায়নি এবং এখনো নিরুদ্বেগ তার অন্তর, সুতরাং আমারও উচিত সাহসে বুক বাঁধা। এই কথাগুলোই যেন হাত ঝাঁকিয়ে বোঝাতে চাইল ও। কিন্তু আমার জায়গায় দাঁড়িয়ে আমি যা দেখতে পাচ্ছিলাম তা নিশ্চয়ই সে দেখতে পায়নি। সে যেখানে দাঁড়িয়েছিল সেখান থেকে তা দেখতে পাওয়া সম্ভবও নয়। তাড়াহুড়ো করে বন্ধ করায় সিন্দুকের দরজাটা পুরোপুরি বন্ধ হয়নি এবং যে কোনো মুহূর্তে তা মিলভার্টনের চোখে পড়তে পারে। কাজেই মনে মনে আমি তৈরি হয়ে রইলাম। যে মুহূর্তে বুঝব মিলভার্টন দেখতে পেয়েছে অর্ধেক বন্ধ দরজাটা এবং শক্ত হয়ে উঠেছে তার দেহ, সেই মুহূর্তেই গোপন স্থান থেকে এক লাফে বেরিয়ে এসে আমার ওভারকোটটা তার মাথার উপর ছুঁড়ে দিয়ে জাপটে ধরে কাবু করে ফেলবো তাকে। তারপর যা করার সব শার্লকই করবে। কিন্তু একবারও চোখ তুলে তাকালো না মিলভার্টন। অলস মন্থর ভঙ্গিমায় পাতার পর পাতা উল্টে চলল। বুঝলাম নিবিড় আগ্রহে আইনবিদের যুক্তিস্রোতে গা ভাসিয়ে দিয়েছে ও। ভেবেছিলাম দলিলটা পড়া শেষ এবং হাতের সিগার পুড়ে ছাই হলে শোয়ার আয়োজন করবে সে, কিন্তু এ দুটোর একটাও করতে হলো না। তার আগেই ঘটল একটা আশ্চর্য ঘটনা এবং আমাদের চিন্তাধারাও আচমকা গতি পরিবর্তন করে ছুটল সম্পূর্ণ ভিন্ন আরেক দিকে। মিলভার্টনকে বেশ কয়েকবার ঘড়ির দিকে তাকাতে দেখেছিলাম আমি। একবার তো অধীরভাবে উঠে দাঁড়িয়ে আবার বসে পড়ল। রাত দুপুরে তার সঙ্গে যে কারো অ্যাপয়েন্টমেন্ট থাকতে পারে এ ধারণা একেবারেই আমার মাথায় আসেনি। কিছুক্ষণ পরে হঠাৎ বাইরের বারান্দা থেকে একটা মৃদু শব্দ ভেসে এলো আমার কানে। মিস্টার মিলভার্টন। কাগজপত্র ডেস্কের উপর ফেলে দিয়ে শক্ত হয়ে বসল মিলভার্টন। আবার শোনা গেল শব্দটা, মিস্টার মিলভার্টন। তারপরেই দরজার উপর আলতোভাবে টোকা মারার আওয়াজ। উঠে দাঁড়িয়ে দরজা খুলে দিল মিলভার্টন। প্রায় আধ ঘন্টার মতো দেরি হয়েছে তোমার। দরজা খোলা রাখা আর মিলভার্টনের রাত্রি জাগরণের অর্থও সুস্পষ্ট হয়ে গেল নিমেষের মধ্যে। স্ত্রীলোকের পোশাক আশাকের মৃদু খসখস শব্দ শোনা গেল। মিলভার্টন আমাদের দিকে মুখ ঘুরিয়েছিল, তাই পর্দা বন্ধ করে দিয়েছিলাম। এবার সাহস করে আবার ফাঁক করে উকি মারলাম বাইরে। আবার আসন গ্রহণ করেছে মিলভার্টন। আগের মতোই সিগারটাকে ধরে রেখেছে। তার ঠিক সামনে ইলেকট্রিকের প্রখর আলোয় দাঁড়িয়েছিল ছিপছিপে লম্বা চেহারার একটি শ্যামলা স্ত্রীলোক। ঘোমটা ঢাকা তার মুখ, চিবুক থেকে ঝুলছিল বিধবাদের মতো একটা পর্দা। ঘন ঘন এবং দ্রুত শ্বাস প্রশ্বাস পড়ছিল তার, এবং শরীরের প্রতিটি ইঞ্চি কেঁপে উঠছিল প্রবল আবেগে। যাই হোক, ঘুম হওয়ার উপযুক্ত জিনিস আশা করি তুমি দিতে পারবে। অন্য কোনো সময় কি তোমার আসা সম্ভব হতো না? ঘাড় নেড়ে সম্মতি জানালো স্ত্রীলোকটি। বেশ বেশ, না আসতে পারলেও কোনো সমস্যা নেই। কাউন্টেসের শাসন যদি এতই কঠোর হয় তো তাকে শায়েস্তা করার এই হলো সুযোগ। কি মুশকিল, তুমি এত কাঁপছো কেন? ঠিক আছে ঠিক আছে, এই তো চাই। সামলে নাও নিজেকে, সামলে নাও। এবার এসো এসো, কাজের কথা হোক। ডেস্কের ড্রয়ার থেকে একটা চিরকুট বের করলো মিলভার্টন।
তুমি লিখেছ এমন 5খানা চিঠি তোমার হাতে এসেছে যা কাউন্টেস দ্য অ্যালবার্তোকে সংকটে ফেলার পক্ষে যথেষ্ট। চিঠিগুলো বিক্রি করতে চাও তুমি, আর আমি চাই কিনতে। হ্যাঁ, এ পর্যন্ত কোনো ঝামেলাই নেই, এখন শুধু দামটা ঠিক করে নেওয়া যাক। শোনো, চিঠিগুলো আমি একবার পরীক্ষা করে দেখতে চাই। যদি সত্যি সত্যি সেগুলো কাজের হয়। এ কি সর্বনাশ! আপনি! একটি কথাও না বলে ঘুমটা তুলে ফেলেছিল রমণীটি। চিবুকের উপর থেকে পর্দাটাও খুলে পড়েছিল বুকের উপর। মিলভার্টনের চোখে চোখ রেখে দাঁড়িয়ে থাকতে দেখলাম যাকে, তার বর্ণ শ্যামলা হলেও তিনি সুশ্রী, সুগঠিত মুখে বাজ পাখির মতো নাক, ঘন কালো ধারালো ভ্রু, ঝলমলে কিন্তু কঠিন একজোড়া চোখ, আর সরল পাতলা ঠোঁটে সর্বনাশা হাসি। হ্যাঁ, আমি, যার জীবনে আপনি সর্বনাশের আগুন জ্বেলেছেন। আপনি বড় জেদি। আমায় এমন চরম সিদ্ধান্তের দিকে ঠেলে দিলেন কেন? আপনাকে তো বলেইছি, স্বেচ্ছায় একটা মাছই আমি মারি না, কিন্তু প্রত্যেকেই তো কাজ করে খেতে হয়। কাজেই আমি আর কি করব? আপনার সাধ্যের মতো মূল্যই তো আমি চেয়েছিলাম, আপনি তো তা দিতে রাজি হলেন না। কাজেই চিঠিগুলো আমার স্বামীকে পাঠিয়ে দিলেন, আর তিনি এতই ভালো ভদ্র মানুষ, তার জুতোর ফিতে বাঁধার মতো যোগ্যতাও হয়তো আমার নেই। এই আঘাত তিনি সইতে পারলেন না, মৃত্যুকেই বরণ করে নিলেন। আপনার মনে আছে, কাল রাতে ওই দরজা দিয়ে ঢুকে আপনার একটু দয়ার জন্য অনেক কাকুতি মিনতি করেছিলাম, আর আপনি ঠিক এখনকার মতোই আমার মুখের ওপর হেসেছিলেন। এখন কিন্তু আপনার মনের ভয় আপনার ঠোঁটের হাসি বজায় রাখতে সক্ষম হচ্ছে না। আমাকে এখানে আবার দেখতে পাবেন এটা হয়তো আপনি ভাবতেও পারেননি। সম্পূর্ণ একা আপনার মুখোমুখি হওয়ার শিক্ষা আমি সেই রাতেই পেয়ে গেছি। আপনার আর কিছু বলার আছে? আমাকে ভয় দেখিয়ে আমাকে কাবু করতে পারবেন সে কথা আপনি কল্পনা করার চেষ্টাও করবেন না। একবার হাঁক দিলেই আমার চাকরেরা এসে আপনাকে পাকড়াও করবে, কিন্তু স্বাভাবিকভাবেই আপনি এখন রেগে আছেন, তাই সেসব কিছুই আমি করব না। যেমন এসেছেন তেমনই এই মুহূর্তে এখান থেকে চলে যান, আর কোনো কথা না। চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে কথাগুলো বলল মিলভার্টন। বুকের মধ্যে হাত ঢুকিয়ে নীরবে দাঁড়িয়ে রইলেন রমণীটি। পাতলা ঠোঁটে খেলা করতে লাগলো সেই সর্বনাশা হাসি। আমার জীবন যেভাবে ধ্বংস করেছেন, সেভাবে আর কোনো জীবনে আপনি সর্বনাশের আগুন জ্বালাতে পারবেন না। আমার হৃদয় যেভাবে ভেঙেছেন, সেভাবে আর কারো বুকে আপনি আপনার কুটিলতা ছড়াতে পারবেন না। পৃথিবীর বুক থেকে আমি মুছে দেব একটা অতি বিষাক্ত জীবের অস্তিত্ব। বুকের মধ্যে থেকে একটা চকচকে খুদে রিভলভার বের করে মিলভার্টনকে লক্ষ্য করে একটার পর একটা গুলি ছুড়ে চললেন রমণীটি। নলটা রইল মিলভার্টনের শার্ট থেকে 2 ফুটের মধ্যে। ছিটকে পড়ল সে, উপুর হয়ে পড়ল টেবিলের উপর, আর ভীষণভাবে কাঁপতে লাগলো কাগজগুলো আঁকড়ে ধরে। তারপর টলতে টলতে উঠে দাঁড়াতেই আর একটা গুলি খেয়ে গড়িয়ে পড়ল মেঝের উপর। আপনি তাহলে আমাকে শেষ করলেন। পরক্ষণেই নিষ্পন্দ হয়ে গেল তার দেহ। স্থির চোখে তার দিকে তাকিয়ে রইলেন রমণীটি। তারপর মিলভার্টনের চিত হওয়া মুখের উপর চেপে ধরলেন জুতোর হিল। আবার তাকালেন, কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। জোরালো খসখস শব্দ আর দরজা খোলার আওয়াজ শুনলেন। হু হু করে রাতের হাওয়া ঢুকে পড়ল উত্তপ্ত ঘরের মধ্যে, আর উধাও হয়ে গেলেন প্রতিশোধ নিতে আসা রমণীটি বাইরের অন্ধকারে। আমরা চেষ্টা করলেও লোকটার অদৃষ্টের লিখন খণ্ডাতে পারতাম না। কিন্তু যখন রমণীটি গুলির পর গুলি ছুঁড়ে যাচ্ছিলেন মিলভার্টনের উপর, তখন আমি লাফিয়ে বেরিয়ে আসতে গিয়েছিলাম, কিন্তু শার্লক তার কঠিন হাতে আমার কবজি চেপে ধরে আটকে দিল। ওর ওই দৃঢ় মুঠোর অর্থ বুঝলাম। আমাকে সংযত রাখার পেছনে তার অখণ্ডনীয় যুক্তি আছে। আমাদের আসার উদ্দেশ্য অন্য, এবং চোখের সামনে যাই হোক না কেন নিজেদের কর্তব্য ভুললে চলবে না। রমণীটি ঘর থেকে ঝড়ের বেগে বেরোতেই শার্লক দ্রুত অথচ নিঃশব্দ পদক্ষেপে পৌঁছল অন্য দরজায়। চাবি ঘুরিয়ে তালা লাগিয়ে দিল সে। ঠিক সেই মুহূর্তে বাড়ির মধ্যে অনেকের কণ্ঠস্বর আর ছুটে আসা পায়ের শব্দ শুনলাম। গুলি ছোড়ার আওয়াজে জেগে উঠেছে বাড়ির প্রত্যেকে। ধীর শান্ত অবিচল হাতে সিন্দুকটা খুলে ফেলল শার্লক। দুহাতে একগোছা চিঠির তাড়া নিয়ে ফেলে দিল আগুনে। আবার ফিরে এলো সে, আবার নিল এক বোঝা, ফেলে দিল আগুনে।
কয়েকবারের চেষ্টাতেই শূন্য হয়ে গেল সিন্দুকের ভেতরটা। বাইরে থেকে কেউ যেন দরজার হাতল ঘুরিয়ে চিৎকার করে উঠল, দরজা খোলো, দরজা খোলো, ভেতরে গে। চকিত চোখে চারদিকটা দেখে নিল শার্লক। মিলভার্টনের মৃত্যুদূতের চিঠিটা রক্তে মাখামাখি হয়ে পড়েছিল টেবিলের উপর। সেটাও জ্বলন্ত আগুনে ফেলে দিয়ে এলো শার্লক। তারপরেই বাইরের দরজা থেকে চাবিটা খুলে নিয়ে আমার সাথে বেরিয়ে এসে বাইরে থেকে চাবি ঘুরিয়ে তালা লাগিয়ে দিল। এদিকে এসো, এদিকে গেলেই বাগানের দেওয়ালটা টপকাতে পারবো। এত তাড়াতাড়ি যে সমস্ত বাড়িটা সজাগ হয়ে উঠবে তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না। পেছন ফিরে তাকিয়ে দেখি আলোয় ঝলমল করছে এত বড় বাড়িটা। সামনের দরজাটা খোলা, কয়েকজন লোক ছুটছিল বাগানের পথে। বহু লোকের হাঁক ডাকে সাড়া পড়ে গিয়েছিল বাগানে। আমরা যেই বারান্দা থেকে বেরিয়েছি একজন চিৎকার করে উঠল, ওইদিকে ধরো ধরো ধরো, ওইদিকে গেল। এই বলে সে ছুটে এলো পিছু পিছু। সমস্ত বাগানটা যেন শার্লকের নখদর্পণে। একটা ছোট চারাগাছের বাগানের মধ্যে দিয়ে পথ করে নিয়ে তীর বেগে এগিয়ে চলল সে। আমিও আঠার মতো লেগে রইলাম তার সাথে, আর পেছনে হাঁপাতে হাঁপাতে সমানে ছুটতে লাগলো আমাদের অনুসন্ধানকারী। তারপরেই গতিরুদ্ধ হয়ে গেল একটা 6 ফুট উঁচু পাঁচিলের সামনে। শার্লক কিন্তু অবলীলায় লাফিয়ে উঠে পড়ল উপরে এবং পরক্ষণেই নেমে পড়ল ওপাশে। আমিও লাফিয়ে উঠে পড়লাম, কিন্তু পেছন থেকে ছুটে আসা লোকটা ছিনে জোকের মতো সজোরে আঁকড়ে ধরল আমার গোড়ালি। লাথি মেরে পা ছাড়িয়ে নিয়ে কোনো ক্রমে দেওয়ালে উঠে পড়লাম এবং পরক্ষণে মুখ থুবড়ে পড়লাম ওদিকের একটা ঝোপের মধ্যে। পলকের মধ্যে আমাকে টেনে দাঁড় করিয়ে দিল শার্লক এবং দুজনে একটানা দৌড়লাম হ্যামস্টেডের প্রান্তরের বিস্তীর্ণ ঝোপঝাড়ের মধ্যে দিয়ে। প্রায় মাইল 2 ছোটার পর শার্লক দাঁড়িয়ে কান খাড়া করে রইল কিছুক্ষণ। নিথর নিস্তব্ধতায় ঝিমিয়েছিল পেছনের পথ। পিছু নেওয়া লোকটার চোখে শেষ পর্যন্ত ধুলো দেওয়া গেছে এবং এখন আমরা নিরাপদ। এই আশ্চর্য অভিজ্ঞতা লাভের পরের দিন সকালে প্রাতরাশ শেষ করে দুজনে পাইপে ধূমপান করছি। এমন সময় স্কটল্যান্ড ইয়ার্ডের মিস্টার লেস্ট্রেড খুব গম্ভীরভাবে চিন্তামগ্ন মুখে আমাদের বসার ঘরে এসে ঢুকলেন। গুড মর্নিং মিস্টার হোমস। বলছিলাম খুব ব্যস্ত আছেন নাকি? তোমার কথা শুনতে পারবো না এতটাও ব্যস্ত নই, বলো। আসলে আমি ভাবছিলাম হাতে যদি বিশেষ কোনো কাজ না থাকে তাহলে একটা অত্যন্ত আশ্চর্য তদন্তে আমাদের সাহায্য করতে পারবেন একটু। গতরাতে হ্যামস্টেডে ঘটেছে ঘটনাটা। সে কি? তা কি ব্যাপার শুনি? একটা খুন, অত্যন্ত নাটকীয় এবং আশ্চর্য রকমের খুন। আমি জানি এসব ব্যাপারে কতখানি উৎসুক আপনি, তাই বলছিলাম দয়া করে যদি অ্যাপেলডোর টাওয়ারে আপনার পায়ের ধুলো দিয়ে আপনার মূল্যবান পরামর্শের সুযোগ নিতে দিতেন আমাদের, তাহলে খুবই কৃতজ্ঞ হতাম আর কি। খুনটা কিন্তু মোটেই সাধারণ নয়। ওই ভিকটিম মানে চার্লস মিলভার্টন লোকটার ওপর বেশ কিছুদিন নজর রেখেছিলাম আমরাও। আপনাকেই শুধু বলছি, লোকটা একটা আস্ত শয়তান। ব্ল্যাকমেল করার উদ্দেশ্য নিয়ে অনেক কাগজপত্র নাকি ও রেখে দিত নিজের কাছে। অবশ্য খুনিরা এই সব ধরনের কাগজই পুড়িয়ে ছাই করে দিয়ে গেছে, মূল্যবান কোনো জিনিসই খোয়া যায়নি। সুতরাং আমাদের অনুমান আততায়ীরা সম্ভ্রান্ত ঘরের পুরুষ এবং তাদের মুখ্য উদ্দেশ্যই ছিল এই ধরনের সামাজিক কেলেঙ্কারি বন্ধ করা। আততায়ীরা? হ্যাঁ, তারা দুজন এসেছিল, আর একটু হলেই হাতে নাতে ধরাও পড়তো। পায়ের ছাপ পেয়েছি, চেহারার বর্ণনাও পেয়েছি কিছুটা, এবং পিছু নিয়ে তাদের পাকড়াও করাও খুব একটা অসম্ভব হবে না। প্রথম লোকটা একটু বেশি রকমের চতুর, বুঝলেন, আর দ্বিতীয় লোকটার পায়ের গোড়ালি চেপে ধরেছিল ওদের বাগানের মালি। তবে সামান্য ধস্তাধস্তি করেই পগার পার হয়ে যায় সে। মাঝারি আকারের, বেশ শক্ত সামর্থ্য চেহারা, চৌকো চোয়াল, পুরু ঘাড় আর গোঁফ আছে, এবং চোখ দুটো ঢাকা ছিল কালো মুখোশে। খুবই অস্পষ্ট বর্ণনা লেস্ট্রেড। আচ্ছা, আমাদের ওয়াটসনের চেহারাও তো খানিকটা ওই রকমই মনে হচ্ছে। তা অবশ্য ঠিকই বলেছেন, বর্ণনার সঙ্গে ডক্টর ওয়াটসনের চেহারাই খাপ খেয়ে যাচ্ছে একেবারে। আমি একবার শার্লকের দিকে আর চোখে তাকালাম। লেস্ট্রেড, এই যাত্রায় মনে হয় তোমাকে আমি সাহায্য করতে পারবো না। ব্যাপারটা কি জানো, মিলভার্টন লোকটাকে আমিও জানতাম। লন্ডনের সবচেয়ে বিপজ্জনক লোকেদের মধ্যেই তাকে স্থান দিয়েছিলাম আমি, এবং আমি মনে করি এমন কতকগুলো অপরাধ আছে এই জগৎ সংসারে আইন যাদের স্পর্শ করতে পারে না। কাজেই প্রকারান্তরে ব্যক্তিগত প্রতিহিংসা অনুমোদন করা যায় এসব ক্ষেত্রে।
না 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 না, তর্ক করে লাভ নেই, তর্ক করে লাভ নেই। আমার মন স্থির হয়ে গেছে। নিহতের জন্য নয়, হত্যাকারীদের জন্য রইল আমার সহানুভূতি, এবং এই কেসে আমি নাক গলাচ্ছি না লেস্ট্রেড। অগত্যা কি আর বলি, আজ তবে আসি, দেখবেন যদি মত পাল্টান কখনো। শিওর লেস্ট্রেড। যে শোচনীয় দৃশ্য চোখের সামনে দেখেছিলাম সে সম্বন্ধে শার্লক আমাকে একটা কথাও বলেনি, কিন্তু সারাটা সকাল তাকে খুবই চিন্তামগ্ন দেখলাম। শূন্য দৃষ্টি আর নিবিড় চিন্তা দেখে মনে হলো সে যেন একাগ্র মনে হারিয়ে যাওয়া কিছুকে ফিরিয়ে আনার চেষ্টা করছে। লাঞ্চ খেতে বসে অর্ধেকটা খেয়েছি, এমন সময় আচমকা তড়াক করে লাফিয়ে উঠল সে। তারপরেই চিৎকার করে বলল, সর্বনাশ! পেয়েছি ওয়াটসন, পেয়েছি। টুপিটা নাও, টুপিটা নাও, আর এসো আমার সঙ্গে। লম্বা লম্বা পা ফেলে যথাসম্ভব দ্রুতগতিতে ও বেকার স্ট্রিট পেরিয়ে অক্সফোর্ড স্ট্রিট বরাবর গিয়ে পড়ল রিজেন্ট সার্কাসে। এখানে বাঁদিকের একটা দোকানের জানলায় সাজানো ছিল ওই সময়ের বহু খ্যাতনামা ব্যক্তি আর সুন্দরীদের ফটোগ্রাফ। হোমসের দৃষ্টি নিবদ্ধ ছিল একটা ছবির উপর। তার দৃষ্টি অনুসরণ করে আমি দেখলাম রানীর মতো সজ্জায় এক রমণীর ফটোগ্রাফ। পরনে রাজসভার পরিচ্ছদ, মাথায় হীরের মুকুট, সেই সুচারু বাঁকা নাক, ধারালো ভুরু যুগল, পাতলা ঠোঁট আর ছোট কিন্তু দৃঢ় থুতনি। তারপরেই শ্বাসরুদ্ধ হয়ে এলো আমার। যুগ যুগ ধরে সম্মানিত সুপ্রাচীন উপাধিটা দেখেই বুঝলাম কার স্ত্রী ছিলেন ইনি। বিত্তশালীদের মধ্যে এই শ্রেষ্ঠ সম্ভ্রান্ত রাজনীতিবিদের নাম কে না জানে। শার্লকের চোখে চোখ রাখতেই ও ঠোঁটে আঙুল চাপা দিয়ে আমাকে নিয়ে সরে এলো জানলার সামনে থেকে। এতক্ষণ আপনি শুনছিলেন স্যার আর্থার কোনান ডয়েলের শার্লক হোমসের কাহিনী দি অ্যাডভেঞ্চার অফ দ্য চার্লস অগাস্টাস মিলভার্টন, only on Radio Milan 90.4 FM. Do like, share and subscribe our YouTube channel for more audio stories and press the bell icon for notification. চার্লস মিলভার্টনের চরিত্রে দীপক, লেডি ইভার ভূমিকায় মৌ, শার্লক হোমস এবং লেস্ট্রেডের চরিত্রে সায়ন, গল্প পাঠে এবং ডক্টর ওয়াটসনের ভূমিকায় অভিক, অনুবাদ এবং নাট্যরূপ দান চিন্ময়, পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন ডিভাইন কমেডি, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। আগামী সপ্তাহে আরও একটা নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মিলন 90.4 FM।